ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাতে চাই, শুনবেন? 5 মিনিটের মধ্যে চেষ্টা করবেন, শর্টে হবে 5 মিনিটে। এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি 2টো করে আসবে, ভোটার পিছু 2টো ফর্ম। আপনার বাড়িতে 4টে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন? আচ্ছা, 2টো করে আসলো। আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন, পোর্টাল ফর্মকে 4টে ভাগ করেছি, মানে যাতে এত ঘর কি ফিল আপ করবো রে বাবা, যাতে এই না মনে হয় এটা ইজি। আচ্ছা, আমি বলেছিলাম খেয়াল আছে, এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমরা খাঁচাবন্দি করব। এখানে বাঘকে খাঁচাবন্দি করার একটা রড আছে, রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে, নাহলে বেরিয়ে যাবে তো। একটা রড আছে, সেটা খাঁচায় বাঘকে বন্দি করা যাবে, অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেবো, পকেটে ভরে নেবো আমরা এসআইআরকে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আমি 5 মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 5 মিনিট হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে, আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে তারটা আপনি শুনবেন, ঠিক আছে? তারপরে আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি। এই ফর্মটাকে আমি 4টে পার্ট করছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন, ভয় না পেয়ে। আপনাকে আমি একটু বলছি, টোটাল একটা ফর্ম, তো এটা ফর্ম, ধরো না ভালো করে, এটা ফর্ম, এটাকে আমি 4টে পার্ট করে নিচ্ছি। ফার্স্ট পার্ট কি করছি, আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে, তো এখানে আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা লেখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে। দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা, তার অংশ, পার্ট নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে। তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে, এইখানে পেন নিয়ে না কেউ ঘুজাঘুজি করে, এটা খুব সূক্ষ্ম জায়গা। 4 নম্বর কি আছে, আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে। 5 নম্বর, আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে। শুধু তাহলে পার্ট 1-এ আপনার কাজ কি, একটাই কাজ, শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো, সেটা প্রিন্ট করতে হবে। 2টো ফর্ম থাকবে, তাহলে 2টো ছবি লাগবে, 2টো ফর্মে 2টো ছবি লাগিয়ে দিলেন। পার্ট 1 কমপ্লিট। ভয়ের কিছু আছে, কারো জানার আছে পার্ট 1 সম্পর্কে? কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। পার্ট 1-এ একটাই কাজ, একটা পাসপোর্ট সাইজ ছবি, রিসেন্ট ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে। দ্বিতীয় চলে আসুই, ফর্ম এটা পার্ট 1 ভর্তি ফিল আপ হয়ে গেল। পার্ট 2 কি করবেন, পার্ট 2 কোথায়, এই জায়গায় পার্টটা, তাই তো, এই জায়গাটা নাকি, এখানে দেখবেন 2টো পার্ট আছে, এইদিকে লেখা আছে, তারপরে একটা ঘর কাটা, এইদিকটা ফাঁকা আছে। ফিল আপটা কোথায় হবে, এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে কি দেওয়া আছে, জন্ম তারিখ, তারিখ, মাস, সাল ঢুকিয়ে দেবেন। তারপরে কি আছে, আধার নাম্বার, যদি আধার কার্ডে ইচ্ছা আছে, ঐচ্ছিক বিষয়, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও পারেন, তবে আমার বক্তব্য আমি দেবো, আমার যেটা আমি ফিল আপ করবো আমি দেবো। আমি চোর ডাকাত গুন্ডা মস্তান ভোট চোর নয়, আমি ভোট চোর নয়, মানুষ মারা খুনিও নয়, আমি হিনিয়াস ক্রাইমও করিনি, নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই। আমার অসুবিধে কোথায়, আমি আমার নাম্বার দেব, আপনারা পারলে দিতে পারেন, নাও পারেন। কি বলেছিলাম, জন্ম তারিখ বলেছিলাম, আধার নাম্বার, তারপরে দেখবেন ফোন নাম্বার লিখবেন কোথায়, এই জায়গাটাতে। তারপরে দেখুন পিতা বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের নাম আধার কার্ডে যেটা, সরি ভোটার কার্ডে যেটা এখন আছে ভোটার কার্ডটা, সেটা লিখলেন। তার এপিক নাম্বার দিলেন যদি থাকে। এপিক নাম্বারটা কোথায় থাকে জানেন আপনারা, দেখুন আপনার ছবি থেকে আপনার বাম দিকে 10টা ডিজিট নাম্বারটাকে এপিক নাম্বার বলে, ঠিক আছে, এটা নাম্বার। এখানে বলা হচ্ছে কি, পিতার যদি বা অভিভাবকের এপিক নাম্বার থাকে আপনি লিখবেন। তারপরে বলা হচ্ছে মায়ের নাম দিলেন, মায়ের যদি এপিক নাম্বার থাকে দিবেন, না এপিক নাম্বার দিয়ে দেওয়ার দরকার নেই। বিবাহিতরা, পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তার পরের কলামে, আর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে এখানে লিখবে। আর মহিলারা, বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবে, আর স্বামীর যদি এপিক নাম্বার থাকে তার নিচে তার লাইনে লিখবে এখানটায়। এবার এটা সেকেন্ড পার্ট কমপ্লিট হলো। কারো এই সেকেন্ড পার্টে কোনো জিজ্ঞাসা আছে, কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, তাড়াতাড়ি বলবেন ভাই, কারো জিজ্ঞাসা আছে, বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা
কমপ্লিট হলাম। এবার আপনাকে বলি সেকেন্ড পার্টে যা দেবেন লেটেস্ট যেটা আছে সেটা দেবেন। এখন যে লেটেস্ট যে কাগজগুলো আমার হাতে আছে বানান টানান যা আছে এখানে দেবেন। 2025 সালের যেটা আছে সেটা দেবেন। এবার থাকছে কি, এই ভাই চুপ করো, থাকছে কি থার্ড আর ফোর্থ। থার্ড আর ফোর্থ কোনটা? এই জায়গাটা তো ভাই, হ্যাঁ আমি সেটাকে একটু ভাঁজ করে নিয়েছি বোঝানোর জন্য। দুটো তো, একটা বাম দিকের একটা ডান দিকের। বাম দিকের আর ডান দিকের একটু গুলিয়ে ফেলছে অনেকে, আপনারা গুলিয়ে ফেলবেন না। বাম দিকের ঘরটাও ফিল আপ করতে হবে বা ডান দিকের ঘরটা, এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে। আগে মাথায় ঢুকিয়ে নেন 3 নম্বর বা 4 নম্বর পার্টের কোনো একটা ফিল আপ করতে হবে। 3 নম্বর পার্টটা এটা, 4 নম্বরটা হচ্ছে এটা। 3 নম্বরটা হচ্ছে বাম দিকটা, 4 নম্বরটা ডান দিকটা, যেটা দাগটা না আছে দুটোই সেম লেখা আছে। 3 নম্বর কারা ফিল আপ করবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। 2002 সালে ভোটার লিস্টে যা নাম আছে সেম ধরে এখানে বসিয়ে দেবে। মাথায় থাকবে তো ভাই? ওখানে যদি নামের বানান ভুল থাকে, পাকাও মেরে নামের বানান আপনি এখানে ঠিক লিখবেন না, কারণ এটা চেকিং কোথা হবে? 2002 এর কাগজটা ধরে চেক হবে। ওখানে ছিল তাপস ব্যানার্জি, TAPAS ধরছি তাপস, আর তাপস বাবুর এখন TAPOS ইউজ করছে। তাহলে এই যদি এখন পাকাও মেরে যেটা ইউজ করছে সেটা লিখলে হবে না। 2002 সালের ভোটার লিস্টে যা থাকবে ধরে বসিয়ে দিতে হবে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিধানসভা ক্ষেত্রের নাম। 2002 সালে অশোকনগর বিধানসভা ছিল তো? হ্যাঁ, কি বিধানসভা ছিল? দাঁড়ান না, আমি সংখ্যা চেয়েছি। এটা কি বিধানসভার মধ্যে ছিল? দাঁড়ান, এখানে হচ্ছে বিষয়। এখন অশোকনগর বিধানসভা হয়েছে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের। অনেকে এই অশোকনগর বিধানসভাটা ভাঙতেও পারে, হয়তো ভেঙে হয়েছে। যেমন 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না, তাহলে মধ্যমগ্রামের এখন ভোটাররা তাহলে পাগলা হয়ে যাবে তো, কি হবে রায়? ওরা খুঁজবে কোথায়? তার বাপ দাদুকে জিজ্ঞাসা করবে, চাচাকে, মামাকে, মামা চাচা 2002 তুমি কোন বিধানসভার বিধায়ক তৈরি করেছিলে? তখন কি বলবে? ওরা বারাসাত বিধানসভার। ঠিক যদি কেউ হাড়োয়া বিধানসভা হয়ে থাকে, কারো আমডাঙ্গা হয়ে থাকে, যা হবে সেটা আপনি ওখানে লিখবেন। দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। অশোকনগর বিধানসভা, যেমন ভাঙড়ের কথা বলি, বিধায়ক এখন 148 নম্বর বিধানসভা, আগে ছিল 107 নম্বর। তাহলে 2002-এ আপনার ভোটার লিস্ট যে বার করেছেন, নাহলে আমাদের কর্মীদের কাছে আছে, তাদের কাছ থেকে জেনে নেন। ওখানে দেবেন বিধানসভার নাম্বার দিয়ে আছে, এখানে বসাবেন। তখন যে পার্ট নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন। তাহলে 3 নম্বর পার্টটা হয়ে গেল। 3 নম্বর পার্টে যা যা লেখা আছে আপনি লিখলেন। এখানে কী কী দেওয়া আছে? নির্বাচকের নাম, অর্থাৎ আপনার নাম্বার, নাম, যার 2002-এ ভোটার লিস্টে নাম আছে তার নাম, এপিক নাম্বার, আত্মীয়, ওখানে গার্জেন হিসাবে যে আছে। তারপর আছে সম্পর্ক। ওখানে যে গার্জেন হিসাবে আছে আপনার, ওটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, পিতা হতে পারে, পুত্র হতে পারে। যে সম্পর্ক সেই সম্পর্ক লিখলেন। তারপরে জেলার নাম, রাজ্যের নাম লিখে ফিল আপ হয়ে গেল। যে 3 নম্বরটা ফিল আপ করলো তাকে 4 নম্বর পার্টটা আর করতে লাগবে না। নিচে সইয়ের জায়গা আছে, সই করবেন, রেখে দেবেন। 2টো ফর্ম রেডি হয়ে গেল। অফিসার আসবে বাড়িতে। অনেক শুনছি নাকি অফিসার আসছে না, তার ঘরে বসে ফর্ম দিচ্ছে, বা কোনো পার্টির নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে। যদি এই ধরনের কোনো অফিসার কাজ করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন। কমপ্লেন করার সব থেকে সহজ রাস্তা বলছি, 1950 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইটের টোল ফ্রি নাম্বার। ওখানে ফোন করেই আপনার কে বিএলও একদম নোপরে নাম লেখা আছে, দেবেন গণনা ফর্ম বলে লেখা আছে, তার নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। ফোন করে বলে দেবেন এত নম্বর পার্ট থেকে এই জায়গা থেকে বলছি, আমাদের বিএলও ঘরে বসে ফর্ম দিচ্ছে, আমাদের বাড়িতে আসছে না। ওই বিএলওর দেখবেন চাকরি নিয়ে টান হয়ে যাবে। নেতার বাড়ি বসেও যদি করে, যা আছে বলে দেবেন যে নেতার বাড়ি বসে দিচ্ছে, ওর বিপদ হয়ে যাবে। কেন? ওকে তো অ্যাপয়েন্ট করা হচ্ছে আমার বাড়িতে এসে দেওয়ার জন্য। আমি ওর বাড়িতে যেয়ে নেবো কেন? আমি নেতার বাড়িতে গিয়ে ফর্ম নেবো কেন? আমডাঙ্গায় নাকি বড় এক নেতার বুথের এই কাজ করছে, এখন আমডাঙ্গায় গিয়ে বলে আসবো, আজকে যাবো একবার প্রোগ্রাম, তখন গিয়ে বলবো। যাক, ওটা হয়ে গেল। তাহলে 3 নম্বর যিনি ফিল আপ করবেন, কে ফিল আপ করবেন? যার 2002 সালে ভোটার লিস্টে
নাম আছে তিনি ফিল আপ করবেন, তাকে 4 নম্বর পয়েন্টটা আর ফিল আপ করতে লাগবে না। এবার হচ্ছে আমার কথা, নওশাদ সিদ্দিকী, আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, তাহলে আমাকে 4 নম্বর পার্টটা ফিল আপ করতে হবে। এটা কি ফিল আপ হবে? আমার আব্বার, আমার আম্মার, আমার দাদর, কানে হেডফোন দিয়ে আছে মনে হয় না, ওই জন্য তো জোরে কথা বলছে, কানে হেডফোন আছে মনে হয় ওই জন্য জোরে বলছে, বুঝতে পারছি না, ভাবছি আমি ওই তো কম শুনছে, ওই জোরে বলে ফেলছে। যাক, আব্বা আম্মা, দাদো দাদি, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, তাই তো নাকি? এই আমি বলে তো, বুঝতে পারছেন কি বলছি? যে যে ভাষায় বলে, অর্থাৎ আমার আব্বার, আমার আমার আম্মার বা আমার বাপের বাপ, বাপের মা, এই 4 জনের মধ্যে কারো একজনের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেটা 4 নম্বর পয়েন্টে 4 নম্বর পার্টে বসিয়ে দেবেন। হ্যাঁ বলছি, এটা বসিয়ে দিলেন। এবার হচ্ছে 4 জনের কারো নাই, আপনি কি করবেন? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলেন, করে সইয়ের জায়গাতে সই করলেন, বিএলওকে যখন জমা দিলেন স্ট্যাম্প মেরে রেখে দিলেন। হতে পারে তো বাপ মা না দাদু দাদি কারো নাম নেই, কি হবে? আপনার তাহলে ভোটার লিস্টে নাম কাটা যাবে নাকি? মোটেও নয়। আপনি এটা ফিল আপ করে দেন, আপনাকে কি হবে? আপনাকে শুনানিতে ডাকবে, আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন। 11টা ডকুমেন্টস চেয়েছে, তাই সেটা বলবে, এটা বুঝে গেছেন কি? একটা জিনিস ভুল করবেন না, সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বলবে আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো, ও কাজ ভুলও আপনারা করবেন না। যারা যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের ডাস্টবিনে ফেলে দিতে পারে। আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম? আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে? বিএলও। আপনি ফর্ম কাকে সাবমিট করবেন? সেই বিএলওকে। যখন সাবমিট করবেন এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর, আপনার চোখের সামনে সে সই করবে, স্টাম্প মারবে। কাগজটা যত্ন করে রাখবেন, 2-4টে ছবি ফোনে তুলে নেবেন, একটা দুটো জেরক্স করে রেখে দেবেন, কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে কথা, ভোটার 2002-এর নিজের নাম নেই, বাপের নেই, মায়ের নেই, দাদর নেই, দাদির নেই, কি হবে তাহলে? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি? দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই। এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন। তাহলে কি করতে হবে? আপনি ফর্ম ফিল আপ করে জমা করবেন। কোন পার্ট দুটো ফর্ম ফিল আপ করবেন? কোন জায়গা দুটো? ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, থার্ড ফোর্থ। অর্থাৎ এই ঘরটা, এই যে ঘরটা আছে, এই ঘরটা ফিল আপ করার আর দরকার নেই। থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন, তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন, সই করলেন, জমা করে রিসিভ করে নিলেন। কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই? 1987 সালে যাদের আগে জন্ম, 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে। আপনার পড়াশোনা করেছেন স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে। অনেক কটা ডকুমেন্টস আছে, হয়ে যাবে। এবার 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আপনার 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস, বাবা মায়ের 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে। 2004-এর পরে জন্ম, আপনার 11টার মধ্যে একটা, আর বাপ মায়ের দুজনের 11টার মধ্যে একটা। সর্বোপরি বলি, আধার কার্ডটাও সুপ্রিম চড় খাওয়ার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চড় খেয়েছে ইলেকশন কমিশন, আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে। যদিও এখন বলে একটা জন্তুর নাম বলে না, পানি খায় কিন্তু একটু কি করে, হ্যাঁ, এখন উনি বলছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয়, হ্যান। আর আমি তোমাকে কি বলছি, আমি এটা তুমি আমার ভোটার কার্ড হবে, এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে। নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয়, মানে ওরা ওদের তো নেওয়ার রাইট নাই। তাহলে এইটা হচ্ছে বিষয়বস্তু। ভাই নামাজের সময় শেষ হয়ে যাবে, আমি আর কথা বলবো না। 1 থেকে 2 জন যদি কিছু কোশ্চেন করেন এটার মধ্যে আমি উত্তর দেবো। বলুন। পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে আছে, দেশের বাড়ি আছে, গুড কোশ্চেন ভাই, ভালো করে শুনে রাখুন। এটা ভিডিও করে আলাদা করে ছাড়তে পারেন। যারা পরিযায়ী শ্রমিক আছে কাউকে দেশ আসতে হবে না, কাউকে আসতে হবে না। দুটো অপশান আছে, অনলাইন অফলাইন। এটা তো অফলাইন, অনলাইনে আছে। ইসিআই নেট অ্যাপ আছে, ডাউনলোড করবেন। বিদেশে আছেন, ভিন্ন রাজ্যে আছেন, ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব, অনলাইনে চক্করে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে। কিভাবে? আপনার ছেলে বিদেশে আছে, আপনার ছেলে, আপনার ভাই দিল্লিতে আছে, আপনার স্বামী কেরলে আছে, আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি প্রাপ্তবয়স্ক, আপনি সই করে আপনি ফিল আপ করুন। সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি সই করছেন, আপনার নাম দিয়ে সই করুন। আর ব্র্যাকেটে
যে ওই লোকটি আমার পিতা হয়, মানে পিতা। এখানে অপশান দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে, দেখুন কি লেখা আছে, নির্বাচক বা নির্বাচকের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। সহজেই তো। নির্বাচক মানে আমি নির্বাচন করছি মমতাকে, মোদিকে, যাকে ইচ্ছা। ভোটার, সহজ ভাষায় ভোটার, ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে। তাহলে ক্লিয়ার হলো ভাই? যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই। কেরলে আছে, আসা যাতায়াত প্রায় 5,000 টাকা খরচ। ওই 5,000 টাকায় আমাদের 1 মাসের সংসার চলে যাবে। কেন আসার দরকার ভাই? এখানে আপনার স্ত্রী আছে, আপনার পিতা আছে, আপনার ভাই আছে, আপনার দাদা আছে, ফিল আপ করে সে তার নামটা সই করে, শুধু যে কেরলে আছে, যে ভিন্ন রাজ্যে আছে, তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন, তারিখ দিয়ে জমা করুন। আর বিএলআরওর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘরে রেখে দিন, আপনাদের নাম উঠে যাবে। এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না, কি করবেন তখন? ভয় পেয়ে যাবেন নাকি? ভয় পেয়ে যাবেন নাকি? ওই গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি? ঘাস মারা ওষুধ খেয়ে ফেলবে নাকি? মোটেও কাজ করবেন না। আছে তো তাপসবাবু আপনাদের সাথে, আছে তো আজগাররা, আছে তো আমাদের আইনুল বাবুরা, আমাদের নেতৃত্বরা আছে তো, আপনাদের পাশে থাকবে। এখন তো হচ্ছে না ওটা, 1 মাস পরে হবে তো, মাথার ওপর দিয়ে যাবে, অত ভেবে লাভ নেই। আমি আপনাদের একটা কথা বলছি, একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না। তার জন্য একটা যদি ভোটার পশ্চিমবাংলায় থাকে, তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই, সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব। তারপরেও বলছি, যদি আপনার নাম কেটে যায়, তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে, আপনার শুনানি হবে, ফাইনাল লিস্ট 7ই ফেব্রুয়ারি পাবলিশড হবে। অত ভয় পাওয়ার দরকার নাই। নিজের তাহলে বাক্যে তো বন্দি করা হলো তো ভাই, বাক্যে বন্দি করা হলো তো, খাঁচাই। হ্যাঁ, 3টে পার্টে। প্রথম আপনি ফর্ম জমা করলেন, লিস্ট আপডেট হলো, আপলোড হলো, প্রকাশ হলো। ওখানে আপনার যদি নাম না থাকে, আপনি অ্যাপ্লিকেশান করবেন যে আমার নাম আসলো না কেন। তার জন্য কি কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই। এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই? আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে, এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে। ওরা আপনাকে টেনশনে রাখছে, ওদের কথায় আমরা পড়বো না। আমি ভারতীয় নাগরিক, আমি বৈধ ভোটার, আমার নাম আসবে, এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে। যদি না আসে, 7 তারিখের পাবলিশড হবে। 7 তারিখের পরে আমাদের ফেসবুক আইডিগুলোকে ফলো করবেন, আমাদের চ্যানেল খবর যারা এই সমস্ত বাইরে বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন। কি করতে হবে, যদি 2-4 জনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে 50 জনের নাম কেটে গেছে। আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে, যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো। হই হই করলে হবে না, আগে নিজের বুথের খবর নেন, নিজের অঞ্চলের খবর নেন, নিজের বিধানসভার খবর নেন, নিজের জেলার খবর নেন, তারপরে রাজ্যের খবর নেবেন। কেউ আতঙ্কিত করতে চাইলে আতঙ্কিত হবেন না, পরের কোশ্চেন। এখন ওটাকে আমরা তদন্ত করছি, হ্যাঁ, ওটা অনেক রহস্য আছে। আপনি যে কোশ্চেন করতে চান বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা হওয়ার কারণ নেই, কেউ ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না। আমার প্রতি ভরসা আছে কি না না একটু শুধু বলুন তো। ভরসা আছে তো ভাই? ভরসা আছে তো নাকি? তাহলে আমি এই বাবুদেরকে সাথে নিয়ে লড়ে নেব। থ্যাংক ইউ।